সুন্দরী পুরুলিয়া হয়তো কবি জীবনানন্দ দাশের সেই বাংলার মুখেরই প্রতিচ্ছবি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এক ভিন্ন সংস্কৃতির আতুরঘর। একদিকে রয়েছে যেমন পাহাড়, জঙ্গল আর ঝর্ণার হাতছানি, তেমনি অন্যদিকে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি। একটি গ্রাম যে এত রঙিন হতে পারে তা চরিদা মুখোশ গ্রাম না দেখলে হয়তো বিশ্বাস করা যেত না। তবে চলুন এই গ্রাম ঘুরে দেখা যাক ও পুরুলিয়ার সৌন্দর্যের পাশাপাশি এখানকার আদিবাসী সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যাক। বামনি ফলসের ঠান্ডা জলের স্পর্শ আর চারপাশের সবুজের সমারোহকে সঙ্গী করে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য দুর্গা ফলসের দিকে। এরপর বামনি ফলস থেকে আসার পর আমরা এখন যাচ্ছি দুর্গা ফলস। এখানকার রাস্তাগুলো বেশ ঢালু এবং বেশ কঠিন রাস্তা আর কি। আস্তে আস্তে এগোবো দুর্গা ফলসের দিকে। রাস্তাগুলো দেখলেই হয়তো বোঝা যাবে কি অবস্থা আছে। ঘন জঙ্গল, তার মধ্যে এরকম পথ, ধীরে ধীরে এক পা করে নিচে নামছি। বামনি ফলসের সৌন্দর্যের পর এখানে এসে হয়তো প্রথম দর্শনে তেমন অনুভূতিটি নেই, তবে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় এই ফলসের নিজস্ব একটা আলাদা আকর্ষণ আছে। দুর্গা ফলসটা বামনি ফলসের মতো সুন্দর না হলেও একবার ঘুরতে আসাই যায়। এরপর আমরা বেরিয়ে পড়লাম দুর্গা ফলসের অদূরেই অবস্থিত দুর্গা ড্যামের দিকে। সুন্দর গ্রামীণ মেঠো পথ ধরে চলতে চলতে চোখে পড়বে খাঁটি বাংলার ছবি। ড্যামের বাঁধের উপর দিয়ে হেঁটে বেড়ানোটা বেশ উপভোগ্য ছিল। বেশ কয়েকটা স্পট ঘোরার পর আমরা পুরো বিধ্বস্ত, একদম শরীরের এনার্জি প্রায় শেষের দিকে। এরপর আমরা যাব কোথায় দাদা? চরিদা মুখোশ গ্রাম। সুশান্ত দা বললেন উনি আমাদের রিসোর্টের মালিক, প্লাস উনি আমাদেরকে পাহাড়ে গাড়ি চালাতে কিছুটা সাহায্য করছেন। যেহেতু আমরা নতুন নতুন ড্রাইভার, অতটা ভালো চালাতে পারবো না বলে উনি আমাদের সঙ্গ দিচ্ছেন। এরপর যাব আমরা ওই চরিদা মুখোশ গ্রামে। প্রায় চলে আসলাম আমরা। তো আমরা এসে পড়েছি এখন চরিদা মুখোশ গ্রামে। এখানকার যে পুরুলিয়া সংস্কৃতি, লাল মাটির পোড়া বিভিন্ন জিনিস, এবং বিশেষ করে এটা বিখ্যাত হচ্ছে যে যেহেতু গ্রামটার নাম চরিদা মুখোশ গ্রাম, মুখোশ গ্রাম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মুখোশ, বিভিন্ন দেবদেবীর মুখোশ তৈরির জন্য এই গ্রামটা বিখ্যাত। তা আমরা এখন বিভিন্ন দোকানপাটগুলো ঘুরে দেখব এবং এখানকার হস্তশিল্পগুলো আমরা দেখব।
একটা আস্ত গ্রাম যে এত রঙিন হতে পারে তা নিজের চোখে না দেখে হয়তো বিশ্বাস করতাম না। এই গ্রামের সকলেই শিল্পী, আর এখানে পা রাখলেই চোখে ফুটে উঠবে এখানকার বর্ণময় বাংলার ইতিহাস। পাহাড় ঘেরা এই শান্ত গ্রামে মুখোশ শিল্পের শুরু হয় প্রায় 150 বছর আগে। কথিত আছে বাঘমুন্ডির রাজা মদন মোহন সিং ছৌ নাচের জন্য প্রথম মুখোশ তৈরির কাজ শুরু করিয়েছিলেন, আর তারপর থেকেই গ্রামের কয়েকশো পরিবার বংশ পরম্পরায় ছৌ নাচের মুখোশ তৈরির শিল্পের সাথে জড়িত। এই গ্রামে ঢুকলেই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে মুখোশের দোকান চোখে পড়ে। বিভিন্ন দেবদেবী, রাক্ষস ও পশু পাখির মুখের আদলেই তৈরি এই রঙিন মুখোশগুলি দেখে মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে আছি। মুখোশ তৈরি শিল্পীরা তাদের বাড়ির দাওয়াতেই বসে এই কাজ করে, যা পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশ বিদেশেও ছৌ নাচের জন্য বিখ্যাত এখানকার মুখোশ। তাই তো এই গ্রাম স্থান পেয়েছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকায়। অনেক ঘোরাঘুরি ও দামাদামির পর সহকর্মী কিনল কয়েকটি মুখোশ। ওটার দাম 1300 না? এটা কি কি নিলে তুমি? এটা কথাকড়ি ক্যারেক্টারের আমাদের বিষ্ণু একটা ক্যারেক্টার আছে। এটা নিবা? তো আমরা পুরো গ্রামটা ঘুরে দেখলাম, চরিদা মুখোশ গ্রাম। এই গ্রামের পুরো জীবিকা নির্বাহ করছে এই যে ইনারা এখানকার যে মুখোশগুলো তৈরি করেন সেই বিভিন্ন মুখোশগুলো বিক্রি করে, এবং এদের কি বলবো আয়ের উৎস এটাই। তো আপনারা এখানে আসবেন, ভালোই লাগবে। আমরা তো দেখলাম, বেশ ভালোই লাগছিল বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন ধরনের মুখোশ এবং কাঠের কাজ, বিভিন্ন কাঠের জিনিস আমরা নিলাম। আমিও নিয়েছি কাঠের কাজের মধ্যে আমি ইভানের জন্য নিয়েছি এই একটা গাড়ি, বেশ সুন্দর গাড়িটা, সুন্দর, ভালোই লাগছে দেখে। আর ইভানের মায়ের জন্য এই দুটো জিনিস, এই নিয়ে আমরা এখন ফিরবো আমাদের পরবর্তী গন্তব্য আপার ড্যাম, লোয়ার ড্যাম, এগুলো ঘুরবো আমরা এখন। মুখোশ গ্রামের প্রাচীন ঐতিহ্য ও জীবন সংস্কৃতির স্পর্শ নিয়ে পা বাড়ালাম লোয়ার ড্যামের দিকে, আর সেই পথের দৃশ্য একবারেই মনোমুগ্ধকর। এই সুন্দর পথ ধরে চলতে চলতে পৌঁছালাম আমরা এই ড্যাম মূলত তৈরি হয়েছিল সেচের জন্য, কিন্তু এখানকার আসল ফসল হলো শান্তি আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের জায়গা। এরপর আমরা পাহাড়ের উঁচু পথ ধরলাম আমাদের পরবর্তী গন্তব্য আপার ড্যাম। আর সেখানে
পৌঁছানোর পর আমি সত্যি বলতে বিস্মিত হয়ে গেলাম। এই যেন প্রকৃতির এক অন্য রূপ। এতক্ষণ আমরা যে শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে এসেছি, এখানে যেন তার থেকেও কয়েক ধাপ এগিয়ে। বিশাল জলাধার আর তার চারিদিকে উঁচু উঁচু পাহাড় যেন একে আগলে রেখেছে। শান্ত জলের বুকে পাহাড়ের প্রতিছবি এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করেছে। এত সুন্দর, এত শান্ত জায়গাটা দেখলে মনে হয় প্রকৃতির কাছে আর কিছু চাওয়ার নেই। আমরা এখন আছি আপার ড্যামে। আপার ড্যামে লোয়ার ড্যামটা আমরা দেখে আসলাম কিছুক্ষণ আগে। এই আপার ড্যাম থেকে কি করা হয়, জল ছাড়া হয় এবং এখান থেকে টারবাইন ঘুরিয়ে, টারবাইনগুলো আছে ওই দিকটায়, ওইগুলো সেই টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এবং এই আপার ড্যাম থেকে জল ছাড়ার পর যে জলগুলো যায় সেটা লোয়ার ড্যামে গিয়ে জমা হয়। সেই জমা হওয়া জল আবার মেশিনের সাহায্যে তুলে আপার ড্যামে করা হয়। যাই হোক, আপার ড্যামটা দেখতে অসাম, মানে এর সৌন্দর্যের বর্ণনা ঠিকভাবে হয়তো আমি করতে পারবো না, কারণ এটা এসে চোখে দেখে অনুভূতি নিতে হবে। এবং সত্যি অসাধারণ একটা জায়গা। এই সৌন্দর্য আপনারাই অনুভব করুন, হয়তো আমি পুরোপুরি বুঝাতে পারছি না। এরপর আমরা যাব আমাদের শেষ গন্তব্য এস ভিউ পয়েন্ট বা বাঁকা ডহরের দিকে। বলছি সুশান্তদা, পুরুলিয়ার তো রাস্তাঘাট বেশ সুন্দরই লাগলো, বেশ পরিপাটি ভাবে গুছানোই মনে হলো সবকিছু। এই রাস্তাঘাটগুলো কি প্রথম থেকেই এত সুন্দর ছিল, না এখন কাজ চলছে কোনটা? বছর 5-7 হলো রাস্তাটা সব নতুন হয়েছে, অনেক কিছু হয়েছে। আচ্ছা, সুশান্তদা বললেন যে এই রাস্তাগুলি, তো সুন্দর রাস্তাগুলি সব বছর 5-7 আগে হয়েছে এবং খুব সাজানোই আছে রাস্তাগুলো, দেখলাম। দেখে বোঝা যাচ্ছে রাস্তাগুলো। অযোধ্যা পাহাড়ের বুক চিরে যে রাস্তাটা তৈরি হয়েছে তা সত্যিই ইংরেজি এস অক্ষরের মতো এঁকে বেঁকে গেছে, আর সেই কারণে এর নাম হয়েছে এস ভিউ পয়েন্ট বা লোকাল ভাষায় বাঁকা ডহর। উঁচু পাহাড়ের কিনারে দাঁড়িয়ে নিচের উপত্যকার দিকে তাকালে মনে হয় যেন এক বিশাল সবুজ সমুদ্র ঢেউ খেলিয়ে যাচ্ছে। দূরে পাহাড়ের সারি আর তাদের মাঝে এস আকৃতির রাস্তাটা যেন এক অলৌকিক রেখা টেনে দিয়েছে। পরন্ত সূর্যের আলোয় চারপাশের দৃশ্য আরো মনোরম হয়ে উঠেছে। আজকের মতো আমাদের পুরুলিয়া ভ্রমণ এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে।